সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আয়োজনে, এবং আশা করছি যে যেখানে বসে এই মুহূর্তে আমাকে দেখছেন তারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন এবং নিরাপদে আছেন সবসময়। আজকের আড্ডাটা ভীষণ এক্সাইটিং আমার জন্য এবং ভেরি ইনটুইটিভ। আমার কাছে মনে হয় যে আজকে আমাদের যারা গেস্ট অফ অনার্স আছেন তারা দে আর ভেরি মাচ এক্সেপশনাল ফ্রম দি জেনারেল পিপল, বিকজ দে আর অ্যাটাচ টু সাম ফিল্ড অফ ওয়ার্ক যেটা আসলে অনেকের থেকেই অনেক আলাদা, আসলেই অনেক আলাদা। এবং সত্যিকারের অর্থে আজকের আড্ডা অনেক এনলাইটমেন্টের হবে আমি বিশ্বাস করি, এবং অনেক অন্যরকম হবে প্রিয় দর্শক আপনাদের জন্য, আপনাদেরকে সঙ্গে নিয়ে যে আড্ডাটি আজকে। আমাদের সঙ্গে রয়েছেন মশরুল আমিন, চেয়ারম্যান বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন, এবং সেই সঙ্গে রয়েছেন শাহপার আলম, সিইও শো অ্যান্ড টেল, এবং বাকি পরিচয় আমরা ধীরে ধীরে সদস্য জানতে পারবো নিশ্চয়ই। আমরা আড্ডায় ঢুকি। স্যার, ওয়েলকাম টু দ্য স্টুডিও। অনেক ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। কেমন আছেন? জি, ভালো আছি। শাহপার আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, থ্যাংক ইউ আমাদেরকে। ইউর মোস্ট ওয়েলকাম, ইউর মোস্ট ওয়েলকাম। আমরা যদি এবার একটু শুরুতে একটা হিন্ট দিই দর্শকদেরকে, আমরা এখানে উই আর হিয়ার ফর টু ডিসকাস অ্যাবাউট দিস ইয়ার্স অ্যাস্ট্রো অলিম্পিয়াড, এপেক্স, যেখানে আমাদেরকে সহযোগিতা করছে এটি করার জন্য, এবং এই আয়োজনটা সম্পর্কে যদি শুরুতে একটু হাইলাইট করতে চাই দর্শকদেরকে, কীভাবে বলবেন? আচ্ছা, অ্যাস্ট্রোনমি বিষয়টা হচ্ছে আকাশের তারা দেখাটা, যে এটার জন্ম মৃত্যু এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করা। এখন এই বিষয়টা আমাদের যেহেতু স্কুল কলেজে পড়ানো হয় না বা হলেও খুব সামান্য, আমরা এই বিষয়টাকে মানুষের ভেতরে নিয়ে যাওয়ার জন্য আমরা অলিম্পিয়াড আয়োজন করে থাকি। এটা 20তম অলিম্পিয়াড, 20তম, এটা 20তম হচ্ছে। এবং এখানে যেটা হচ্ছে অ্যাস্ট্রোনমি বিষয়ে আমরা পরীক্ষা নেই, এবং সেই পরীক্ষাটা অংশগ্রহণ করতে পারে হলো 14 থেকে 18 বছর বয়সের স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীরা, এনিওয়্যার ফ্রম দি বাংলাদেশের যে কোনো ছাত্রছাত্রী, কিন্তু 14 থেকে 18। আবার স্কুল এবং কলেজ হতে হবে, বিশ্ববিদ্যালয় হলে হবে না। ওকে। এবং তাদেরকে নিয়ে আমরা যেটা এই বছরই যেমন হচ্ছে 11টা শহরে আমাদের হচ্ছে, বাংলাদেশের 8টা বিভাগীয় শহর, এছাড়া টাঙ্গাইল, কুমিল্লা এবং মুন্সিগঞ্জ, এই 3টা জেলাতেও হচ্ছে মোট 11টা। এখান থেকে আমরা যেটা করছি, বাচ্চাদেরকে পরীক্ষা নিয়ে আগামী 26 তারিখে তারা ঢাকাতে জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। করবার পরে সেখানে 300 জন আসবে, আমরা সারা বাংলাদেশ থেকে 300 জন, তাদেরকে আবার আমরা যেটা করব 30 জন বাছাই করব, করে 29 এবং 30 তারিখ এই 2 দিন আমরা যেটা করব সেটা হচ্ছে তাদেরকে আমরা ওয়ার্কশপ করাবো 2 দিনের, করিয়ে সেখান থেকে আমরা 5 জন বাছাই করব। সেই 5 জন হচ্ছে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড রাশিয়াতে, যেটা হবে সেপ্টেম্বরে 20 থেকে 27 তারিখ। আর আরেকটা হবে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড 29তম আসর, সেটা এখনো ভেন্যুটা ইন্টারন্যাশনাল কমিটি ঘোষণা অর্গানাইজার ওখানে, আচ্ছা ওখানে আমরা পাঠাবো বাংলাদেশের। ওকে, আমি জানি না খুব ঠান্ডা করে বললে, কিন্তু উইচ ইজ ভেরি এক্সাইটিং। আসলে আমার কাছে মনে হয় যে আসলে যার অ্যাস্ট্রোফিলিয়া আছে, যে তারা পছন্দ করে, যে ভাবতে ভালো লাগে, যার আসলে অনেক এতগুলো প্ল্যানেটস, এত কিছু মহাকাশে রয়েছে, মহাকাশে যাদের ভাবনাটা আসলে অনেক বেশি বিস্তৃত, তাদের জন্য ইট ইজ আ গ্রেট নিউজ। এবং আরও নিউজ আছে, আমি সেগুলো নিশ্চয়ই বলবো। আমি একটু আপনার কাছে একটু আসতে চাই যে আপনার অ্যাসোসিয়েশন উইথ দিস থিং, মানে যেহেতু এবার প্রথম, আপনি যদি ভুল না করে থাকি প্রথম, দ্বিতীয়বার, সেকেন্ড টাইম, at the first place, why did you come to this association যে আমি এটা করব? এটা অ্যাকচুয়ালি ইন্টারেস্ট তো একটা সাইড, আর তার থেকে প্র্যাকটিক্যাল যেটা বলবো যে ওয়ান অফ দ্য ফাউন্ডার অফ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের হচ্ছে আমার হাজব্যান্ড। ওকে, জি। তো হি হ্যাজ হিজ ওন ফিল্ড, উনি উনার মতো ব্যস্ত থাকেন দেখে মিলন ভাই আমাকে গত বছর অ্যাপ্রোচ করার পরে তারপরে আমি বললাম যে ঠিক আছে, উই ক্যান অ্যাকচুয়ালি ওয়ার্ক টুগেদার। জি। এবং ইউর one of the first company যদি বলি যে who are about to send one civilian astronaut to the space in 2035, right? আমরা আশা করছি আগামী 2035-এ বাংলাদেশ থেকে প্রথম বাংলাদেশে নভোচারী পাঠাবো। I hope দর্শক বুঝতে পারছেন কি বলা হচ্ছে এখানে। এনিওয়েজ, which is a great thing. এটা আসলে অনেক স্বপ্ন না, আসলে স্বপ্ন দেখার জন্য আসলে এক্সপেন্সিভ একটা ড্রিম। এই বিষয়টা নিয়ে আমরা আসলে গত 2019-এ আমরা কাজ শুরু করেছিলাম। ডক্টর জামিলুর রেজা চৌধুরী স্যার এবং ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন স্যার, ওনাদেরকে প্রধান করে আমরা একটা কমিটি করে আমাদের ওয়ার্কশপও হলো, এবং আমরা সবকিছু ফাইনাল যে আমরা এটা ঘোষণা করব। তারপরেই করোনা চলে আসলো, এবং করোনা আসলো এবং দেখা গেল যে জামিলুর রেজা স্যার আমাদের ছেড়ে চলে গেলেন। ফলে তখন আমাদের
পরিকল্পনাটা স্থগিত করতে আমরা বাধ্য হই। এখন আবার ডক্টর মোহাম্মদ ফরশুদ্দিন স্যার উনি বলছেন যে না, এটা আমরা শুরু করতে পারি এবং এটা আগামী 10 বছর সর্বোচ্চ সময় এর ভেতরেই Will be enough time to get it. একদম একদম। থ্যাংক ইউ সো মাচ স্যার আমাদের জন্য এই আয়োজনটি রাখার জন্য, এবং নিশ্চয়ই আরও সামনে আরও নভোচারী যাবে সেই প্রত্যাশা রাখি থ্রু দিস অ্যাসোসিয়েশন। আমি একটু লুক ব্যাক রেট্রোস্পেক্টিভলি স্পিকিং, মানে আমার কাছে মনে হচ্ছে একটু পেছনে যাওয়া উচিত। যে অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন যখন বাংলাদেশে ফাউন্ড করা হলো, তখন অবস্থানটা কেমন ছিল বাংলাদেশের, সবার আগ্রহ কেমন ছিল? আমার যেমন ছোটবেলায় মনে পড়ে আমরা শুধুমাত্র জুপিটার গাইড বুঝতাম, জুপিটারটা কি এক নক্ষত্র, এটা ছিল, দিস ওয়াজ মাই নলেজ সিন্স আই ওয়াজ ভেরি ইয়াং। সো আপনার ক্ষেত্রে আসলে শুরুটা কেমন ছিল? এখানে আমার যেটা হয়েছে যে আমি বাসায় যেহেতু ইত্তেফাক পত্রিকা রাখা হতো, সেখানে আমেরিকাতে যে ধরনের মহাকাশ নিয়ে কাজগুলো হচ্ছিল, নভোচারী পাঠাচ্ছে বা কোনো কিছু আবিষ্কার হচ্ছে, ধূমকেতু আসছে, এগুলো কিন্তু ইত্তেফাক খুব ভালোভাবেই তারা প্রচারটা করতো। ইউএসআইএস যেটা ছিল আমেরিকান তথ্য কেন্দ্র, ওদের থেকে ওরা ইনফরমেশন পেয়ে ওরা এটা ছাপতো, যেটা আবার আমাকে এই বিষয়গুলোতে আগ্রহী করে তুলতো সবসময়। তারপর যেটা হলো যে হ্যালির ধূমকেতু আসলো, তারও আগে 80 সালে, যেটা হলো 1980 সাল, সূর্যগ্রহণ হলো, সেটা বিজ্ঞান জাদুঘরে গিয়ে দেখতে গেলাম। ধানমন্ডিতে ছিল বিজ্ঞান জাদুঘর, বাংলাদেশে তখন হ্যাঁ আমরা। তারপর ওরা প্ল্যানেটোরিয়াম নিয়ে আসলো 1977 সালে, 1977 সালে বিজ্ঞান জাদুঘর, সেখানেও ওটা দেখলাম। অর্থাৎ তারপরে চাঁদের মাটি এসেছিল বাংলাদেশে 1977 সালে বিজ্ঞান জাদুঘরে, তারা এটা এক্সিবিট করেছিল, সেটাও দেখলাম। মানে চাঁদের মাটি, রাইট, এটা আমেরিকান গভর্নমেন্ট এটা সারা বিশ্বে ওরা পাঠিয়েছিল যে এক্সিবিট করার জন্য। হ্যাঁ, ফলে এই বিষয়গুলো নিয়ে সবকিছু মিলেই একটা আগ্রহ সবসময় ছিল। আর আমার স্কুল বন্ধু ছিল সাজ্জাদ এবং কোচি, মনির ইসলাম কোচি, ওরা আমাকে বিজ্ঞান, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, সভ্যতা বিভিন্ন বিষয় নিয়ে গল্প করতো, ফলে সবসময় মাথার ভিতরে এইগুলো কাজ করতো। এবং তারপরে যেটা হলো যে 87 সালে আমরা দেখলাম যে বিজ্ঞান জাদুঘরে একটা ওয়ার্কশপ হচ্ছিল অ্যাস্ট্রোনমি, সেখানে আমি জয়েন করি, জিয়া জয়েন করে, তীব্র, মিরিক, ওরা জয়েন করে। তখন আমরা মিলে পরিকল্পনা করলাম, আচ্ছা একটা ক্লাব করি। সেখান থেকে আসলে শুরুটা ওই সেই 87 সাল। কত সনের কথা বলছেন? 1987 সাল। 87 তখন তো এই বিষয়টা অনেক বেশি মানে লাক্সারিয়াস মনে হচ্ছিল না, এইটা আসলে তখন যেটা ছিল যে তখন আসলে সূর্যগ্রহণ হলে দেখা যেত যে এখানে জ্যোতিষী, এই যে আজকে যে মহাজাতক, এরা তখন বলতো যে এটা করবেন, ওটা করবেন না, মানে কুসংস্কারের যে দীপগুলো তারা লালন করতো। অ্যাস্ট্রোলজি, হ্যাঁ, অ্যাস্ট্রোলজি সায়েন্টিফিক থিং, রাইট? আমরা তো বৈজ্ঞানিকভাবে বিষয়টাকে ব্যাখ্যা করি। তখন মানুষ সূর্যগ্রহণ হলে ঘরে লুকিয়ে থাকতো, দেখতো না। হ্যাঁ, কুসংস্কারটা ছিল। ওই জায়গা থেকে আমরা যখন কাজ শুরু করলাম, আমরা যখন প্রথম বিভিন্ন অফিসে যেতাম, বিভিন্ন জায়গায় যেতাম, তখন তারা বলতেন যে ও আচ্ছা, আপনার অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের সাথে কাজ করছেন, অ্যাসোসিয়েশন করছেন, আচ্ছা তাহলে আপনারা নিশ্চয়ই ভালো হাত দেখতে পারেন। তখন আমাদের বলতে হতো। হ্যাঁ, কিন্তু এখন কিন্তু আজ থেকে 37 বছর পরে সেই এখন কিন্তু মানুষ জানে অ্যাস্ট্রোনমি আর অ্যাস্ট্রোলজি দুইটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। অ্যাস্ট্রোলজির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই, কোনো আলাদা দুইটা জিনিস। আমরা ভুল করেছি আসলে না, দুইটা সম্পূর্ণই আলাদা এবং সেটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই অ্যাস্ট্রোলজির। হ্যাঁ, এই হলো ব্যাপার। এটা এখন মানুষ পরিষ্কার এটা বুঝতে পারে, এবং এখন ভাগ্যর এই বিষয়গুলো অনেকে ফান হিসাবে এখন নেয়, মানে সেটাকে সিরিয়াস ভাবে নেয়। আর বর্তমানে আর সুযোগ ইউ আর ভেরি প্রোগ্রেসিভ পারসন, ডু ইউ বিলিভ ইন লাক? না, এটা তো বৈজ্ঞানিকভাবে আমরা যখন এটা করব, এখানে আসলে মানুষ তো তার কর্মের ফলেই তার কাজ, যে নিউটনের ল অনুযায়ী আমার মানে যেটা হলো যে আমি যা করব সেটারই প্রতিফল আমি এই করব, অর্থাৎ অবৈজ্ঞানিকভাবে কোনো কিছুই হবে না বা সম্ভব না। ওকে, অ্যাজ অ্যান বিং অ্যান এন্টারপ্রেনার, আপনাকে যদি জিজ্ঞেস করি যে সিন্স আপনি এটার প্রতি অনেক বেশি আগ্রহ প্রকাশ করেছেন বলেই তো আসলে অ্যাসোসিয়েটেড উইথ দিস ইভেন্ট, বিফোর গোয়িং টু দি অলিম্পিয়াড, যদি জিজ্ঞেস করি যে হোয়াট ইজ ইয়োর মানে স্পার্ক টু দিস ফিল্ড অফ ওয়ার্ক, মানে যদি বলি এখানে আমি তো গত 22 বছর ধরে একটা কাজই করছি, সেটা হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট, রাইট? সো যখন ওনারা আসলেন এবং ওনারা যখন বললেন যে ইট উড বি অ্যাকচুয়ালি, ওনাদের প্রপোজাল শুনে ভালো লাগলো যে বাচ্চাদেরকে অ্যাকচুয়ালি উৎসাহিত করা পড়াশোনা করার জন্য, এবং আমাদের আজকের সমাজ ব্যবস্থায় যে কিছু ওদেরকে সুযোগ করে দেওয়া, বেসিক্যালি যে আগামীতে যাতে ওরা একটা জায়গায় পৌঁছতে পারে, যেটা আমরা 35-এ আমরা চাচ্ছি স্পেসে পাঠাবো, এই জিনিসগুলো নিয়ে আমার তো খুব ইচ্ছা হচ্ছে কি অ্যাটলিস্ট 3-4 জনকে যদি আমরা নাসাতে পাঠাতে পারি বাংলাদেশ থেকে, রাইট? আছে কিছু,
সো একটা সিমুলেশন প্রোগ্রাম হয় যেটা আসলে খুব হ্যাঁ, ইন্টারেস্টিং। নাসাতে কিন্তু বাংলাদেশে অনেকেই কাজ আছে, করে। জি হ্যাঁ, সেটা আমি আছে কাজ already, করে। জি। হ্যাঁ। জি যেমন আমাদের ডক্টর দীপেন ভট্টাচার্য, উনি অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোফিজিক্স বিষয় নিয়ে উনি কাজ করছেন, কিন্তু আমাদের এখানে সেই প্রতিষ্ঠান নেই বলে কিন্তু উনি এখানে এসে ওনার কাজগুলো করতে পারছেন না। হ্যাঁ, জি। এমন আরো অনেকেই আছেন। তারপরে জাহিদ হাসান আছেন, উনি প্রিন্সটনে কাজ করছেন। জি। হ্যাঁ, তা এখন আমরা চাচ্ছি আমাদের এখান থেকে বাচ্চাদেরকে যারা বাংলাদেশে ঢাকার বাইরে জি। বা বিভিন্ন জায়গায় ওদের সুযোগটা হয় না, এবং তারা যদি আসলে সবাই তাদেরকে যে সুযোগের প্ল্যাটফর্মটা তৈরি করে দেয়া, সো দ্যাট অ্যাকচুয়ালি ইন্সপায়ার্ড মি টু ওনাদের সাথে কাজ করার ওকে জন্য। ওকে, দ্যাট পার্ট অফ ইট। জি, ওকে, জি, জি। এবং আমরা তো আসলে পিছিয়ে যাব, আসলে অনেক বেশি পিছিয়ে যাচ্ছি। আর না, আগামী ভবিষ্যতে তো বিজ্ঞান প্রযুক্তি এগুলোতে যারা যত দক্ষ, সেই দেশগুলো Right, সেই sir. জাতিগুলো এখনই তো স্যার ততটাই- অনেক বেশি দরকার, হ্যাঁ, প্রয়োজন মানে এটা আগামীতে আরো একদম বেশি, অন্যতম বাঁচার জি। একমাত্র অবলম্বন হয়েই দাঁড়াবে Right, ভবিষ্যতে। will be. এবং এইবারের আমাদের আয়োজনে আরেকটা যেটা জিনিস আমরা করছি সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড কমিটির চেয়ারম্যান ডক্টর প্রফেসর মিখাইল গাব্রিলভ, ওনাকে আমরা ইনভাইট করেছি। Okay. উনি আমাদের এই 26 তারিখ প্রোগ্রামে থাকবেন, এবং বাংলাদেশ টিমকে যে আমরা বাছাই করব জি। সেই 29 এবং 30 তারিখ এই কার্যক্রমে উনি আমাদেরকে মানে যুক্ত থাকবেন এই কার্যক্রমের সঙ্গে। Right. আর এবারে যেটা হয়েছে যে আমাদের এই পুরো আয়োজনে আমরা যেটা বলবো, আমরা কৃতজ্ঞতা জানাতে চাই। অ্যাপেক্স তো অবশ্যই ওরা আমাদেরকে, আমরা কৃতজ্ঞতা জানাবো। এছাড়া আছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স, Right. ওরা আছে পায়োনিয়ার লাইফ ইন্স্যুরেন্স, পায়োনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, তারপরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এডিএন টেলিকম, এই প্রতিষ্ঠানগুলো। এছাড়া ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ওরা আমাদেরকে দারুণভাবে সহযোগিতা করছে একাডেমিকভাবে। তারপরে এসআইএ, কেদারপুর টি স্টেট ওয়াচার্স, এমন অনেক প্রতিষ্ঠান। আর মিডিয়া পার্টনার হিসেবে চ্যানেল আইকে আমরা এইবারই আমাদের সাথে, চ্যানেল আই তো আমাদের অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের সঙ্গে চ্যানেল আই প্রথম থেকেই আমাদের সাথে যুক্ত, মানে আমরা তাদেরকে পাচ্ছি আমরা সবসময়। সূর্য উৎসবে হ্যাঁ, participate সূর্য করছি। উৎসবে জি। সবসময়। আচ্ছা, কিন্তু অ্যাসোসিয়েশনের অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে এবারই প্রথম চ্যানেল আইকে আমরা জি। পেলাম। আর যেটা হচ্ছে যে প্রথম আলো, দুরন্ত, তারপর বিজনেস স্ট্যান্ডার্ড, ওরা তো আছেই আমাদের সঙ্গে। Right. সব মিলে একটা সবার সম্মিলিত সহযোগিতাতেই কিন্তু কাজগুলো করা সম্ভব। রাইট, আমরা এই মুহূর্তে দর্শকদেরকে একটা ছোট্ট তথ্যচিত্র দেখাতে চাই। প্রোমো, চলুন দেখে আসি। বছর ঘুরে আবার শুরু হচ্ছে বাংলাদেশ অ্যাস্ট্রো অলিম্পিয়াড। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের 20তম আয়োজন এপেক্স অ্যাস্ট্রো অলিম্পিয়াড। আমরা আসছি বিভাগীয় শহর চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল এবং ঢাকা। এছাড়াও আমরা থাকব জেলা শহর টাঙ্গাইল, কুমিল্লা ও মুন্সিগঞ্জে। অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে হলে তোমাকে অবশ্যই 2007 থেকে 2011 সালের মধ্যে জন্মগ্রহণকারী হতে হবে। অনলাইন রেজিস্ট্রেশন লিংক www.astronomybangla.com/olympiad2025। রেজিস্ট্রেশনের শেষ সময় 9 জুলাই 2025 রাত 11:59। আর অপেক্ষা না করে এখনই রেজিস্ট্রেশন করে ফেলো। যারা যারা আগ্রহী আছেন তারা অবশ্যই রেজিস্ট্রেশন করবেন। আপনাদের সব বলে দেওয়া হয়েছে এই প্রোমোর মাধ্যমে, এবং তারপর আমরা বলবো। এবং আমি যদি একটু বলি যে এই যে 5 জন যে বেস্ট 5 যারা সিলেক্টেড হবে, তারপর যারা এই রাশিয়ান যে অলিম্পিয়াডের ওখানে ইভেন্টে যারা অংশগ্রহণ করবে, হোয়াট ইজ দ্য টেক অ্যাওয়ে আফটার দিস ইভেন্ট? তারা কি নিয়ে ফেরত আসবে? আচ্ছা, আমি একটু তথ্য যুক্ত করতে চাই। সেটা হলো, আপনি যেটা বললেন যে যারা যারা রেজিস্ট্রেশন, টাইম কি ওভার হয়ে গেছে? টাইম ওভার হয়ে গেছে, বাট কিন্তু 2টা জায়গার এখনও রেজিস্ট্রেশন করতে পারবে। একটা হচ্ছে কুমিল্লা এবং আরেকটা হচ্ছে রংপুর, যেটা আগামীকালকে 22 তারিখ যেটা হবে। ওখানকার আমাদের স্থানীয় যে সংগঠকরা আছেন ওনাদের সাথে যোগাযোগ করলে, এবং এই তথ্যগুলো পাওয়া যাবে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের যে পেজটা আছে ফেসবুকে, সেই পেজের ভেতরে এই তথ্যগুলো আছে যে কুমিল্লা এবং রংপুরে এখনো সময় আছে। আমরা একটু কুমিল্লা ইভেন্টটা দেখাতে চাই দর্শকদেরকে। প্লিজ চলুন প্রিয় দর্শক দেখে আসি। বন্ধুরা, অ্যাপেক্স অ্যাস্ট্রো অলিম্পিয়াড কুমিল্লা জেলায় যারা রেজিস্ট্রেশন করেছো তাদের অডিশন 21 জুলাই 2025 সোমবার দুপুর 2টায়। স্থান কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা। চলে এসো সময় মতো।
স্যার আপনি বলছিলেন, এবং আমি একটু আমার কৌতূহল হচ্ছে জিজ্ঞেস করার যে এই যে বয়স সীমাটা বেঁধে দেওয়া হয়েছে সেটা কি অতিক্রম করবে কখনো? আচ্ছা, এইটা অতিক্রম করছে। সেটা হলো যে আমরা তো সারা যতগুলো অলিম্পিয়াড হচ্ছে সেগুলো স্কুল এবং কলেজ পর্যায়ের ছাত্রছাত্রীদের জন্য আয়োজন করা হচ্ছে। অ্যাস্ট্রোনমি বলি, ম্যাথ বলি, ফিজিক্স, বায়োলজি সবগুলোই। কিন্তু আমরা আরেকটা পরিকল্পনা করছে এখন, আসলে প্রয়োজনের তাগিদেই আমাদের ভাবতে হয়েছে এই পরিকল্পনাটা। সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্রছাত্রীদের জন্য অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড আয়োজন করা। আর সেটার জন্য আমরা যেটা করব, যেটা ইতিমধ্যে আমরা করে আসছি গত 7-8 বছর ধরে, সেটা হচ্ছে রাশিয়ান গভর্নমেন্ট ওরা স্কলারশিপ দেয় 2 জনকে যারা অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোফিজিক্স বিষয়ে রাশিয়াতে পড়াশোনা করতে চায়। জি, ওকে। আমাদের এখানে যারা আসে অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে, তারা যদি আগ্রহী হয় যে তারা অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোফিজিক্স বিষয়ে রাশিয়াতে পড়তে চায়, তখন তাদের নাম সিভি আমরা পাঠিয়ে দিই রাশিয়ান এমবেসিতে। তখন তারা তাদের সাক্ষাৎকার নিয়ে 10 জনের নাম পাঠায়, সেখান থেকে 2 জনকে ওরা স্কলারশিপ দেয়। ওকে। এখন এই বিষয়টাই আমরা যেটা করতে চাই, বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্রছাত্রীদের জন্যই এটা উন্মুক্ত করতে চাই, যাতে তারা সেই উচ্চতর পড়াশোনাও যদি করতে চায় তাহলে সেই সুযোগটা যেন তারা পায়। এবং একই সঙ্গে আমরা ইতিমধ্যে কথা বলছি কোরিয়ার সাথে, চায়নার সাথে এবং ইন্দোনেশিয়ার সঙ্গে। ওরা কিন্তু অ্যাস্ট্রোনমি ওদের ইউনিভার্সিটিগুলোতে পড়ানো হয়। ফলে ওদের সাথে কথা বলছি যে আমাদের প্রাথমিকভাবে ওরা একমত হয়েছে যে আমাদেরকে স্কলারশিপই করবে, কিন্তু এটা অফিসিয়াল হওয়ার পরেই আসলে আমরা ঘোষণাটা দিতে পারবো। বুঝতে পেরেছি, এটা হতেই পারে আসলে। হ্যাঁ, আশা করি হয়ে যাবে। জি, এবং দ্য কান্ট্রিজ ইউ হ্যাভ নেম, ওখানে আসলে এগুলো নিয়ে আসলে বেশি বিশেষায়িত পড়াশোনার ব্যবস্থা রয়েছে। ইনফ্যাক্ট আমাদের দেশেরও ধরেন ওই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে ওনারাও আর ইতিমধ্যে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি যেটা ওনারাও কিন্তু আইইউবি, ওনাদের ওখানে কিন্তু একটা অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোফিজিক্স বিষয়ের সেন্টার ওনারা করেছেন। আবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ওরাও কিন্তু করেছে। অর্থাৎ সবার কিন্তু এই আগ্রহটা দিন দিন বাড়ছে। এবং এই বিষয়টা নিয়ে এখন পর্যন্ত যেটা হয়নি, ওনারা যেটা করতে পারেন, করলে ওনারা পায়োনিয়ার হতে পারেন এই বিষয়টাতে, সেটা হচ্ছে অ্যাস্ট্রোনমি বিষয়টাকে কারিকুলামের ভিতরে যুক্ত করা বিশ্ববিদ্যালয়ের। এটা আমরা অনুরোধ করব, যে ইস্ট ওয়েস্টকে অনুরোধ করব বা ড্যাফোডিল অথবা আইইউবি ওনাদেরকে অনুরোধ করব, ওনারা যেন অ্যাস্ট্রোনমি বিষয়ে অন্তত একটা সেমিস্টারে সাবজেক্ট হিসেবে যেন থাকে, যেটা আগে ঢাকা ইউনিভার্সিটিতে ছিল 1921 সাল থেকে 1979 সাল পর্যন্ত ছিল অ্যাস্ট্রোনমি বিষয়টা ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের আন্ডারে। কিন্তু সেটা উঠে যায় কারণ এটা পড়ানোর জন্য শিক্ষক, এটা পড়ানোর জন্য বই এবং যেটা হচ্ছে আনুষঙ্গিক যে টেলিস্কোপ এবং অন্যান্য যে জিনিসগুলো দরকার হয় পড়াবার জন্য, সেইটার অভাবের কারণে তারা কিন্তু আস্তে করে এটা উঠিয়ে দেয়। পাশাপাশি এই বিষয়টা কোনো জব নেই এখানে, এখন ফলে এটা কেউ নিতও না, সবকিছু মিলে ওটা হারিয়ে গিয়েছিল। এখন কিন্তু আবার হচ্ছে অ্যাস্ট্রোনমি বিষয়টাতে, এখন অনেকেই আগ্রহী হচ্ছে। এবং যেটা হচ্ছে যে বাংলাদেশে এখন অনেকেরই টেলিস্কোপ আছে, অনেকেই তার ব্যক্তিগত আগ্রহের থেকে আকাশের ছবি তোলে বা এই করে, এরকম অনেক কিছু হচ্ছে। রাইট, আই নো ফিউ অফ দেম। এবং কংগ্রাচুলেশনস ফর দ্যাট, আবারও নতুন করে আয়োজনটি করবার জন্য। এবং সেকেন্ড টাইম এটি হচ্ছে 20তম অলিম্পিয়াড এটি। এবং আমি যেটা প্রশ্নটি করেছিলাম স্যার আপনার কাছে, যে হোয়াট ইজ দ্য টেক অ্যাওয়ে আফটার দিস ইভেন্ট? এখন এই ইভেন্টে যেটা হচ্ছে যে আমাদের এই ইভেন্টেতে ম্যাথ এবং অ্যাস্ট্রোনমি অ্যাস্ট্রোফিজিক্স এই বিষয়গুলো নিয়ে আমাদের প্রশ্নগুলো থাকে। এখন এটার প্রস্তুতির জন্য যে ছেলেমেয়েরা আসে, ওরা কিন্তু ওদের মতো করে একটা পড়াশোনা করে কিন্তু ওরা অংশগ্রহণ করে, ফলে পড়াশোনাটা কিন্তু পরবর্তীতে ওদের ব্যক্তি জীবনেও কাজে লাগে। এটা একটা। এখন আমরা যদি বলতে চাই যে এখানে অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে ভালো করলে বাংলাদেশে কি ফলাফলটা পাবে, এখন পর্যন্ত বাংলাদেশে কিছুই আমরা করতে পারবো না, কারণ এখানে কোনো প্রতিষ্ঠান নেই যেখানে তাদের চাকরির বা যে কোনো কাজের সুযোগ সুবিধা থাকবে অথবা বিশ্ববিদ্যালয়ে পড়বার সুযোগ থাকবে। ফলে তাদের আগ্রহটা এখান থেকে বাড়বে। কিন্তু তারা যদি বাইরে যায়, যেমন আমাদের অলিম্পিয়াডেই অংশগ্রহণ করেছে অনেকে, তারা এখন বাইরে কিন্তু অ্যাস্ট্রোনমি বিষয়ে কেউ সবাই না, কেউ কিন্তু বাইরে পড়াশোনা করছে এবং তারা ভালো একটা জায়গাতে আছে। অর্থাৎ সেই আগ্রহের জায়গাটা কিন্তু আমরা শুরু করে দিতে পারছি, যেটা বাইরে গিয়ে তারা পড়াশোনা করে তারা কিন্তু আরো অনেক কিছু করতে পারবে ভবিষ্যতে। আর অ্যানালিটিক্যালি এবিলিটি তো বাড়ছে আসলে। হ্যাঁ, সেটা বাড়ছে। আর আমাদের
ভবিষ্যৎ কর্মসূচি হচ্ছে আমরা, আপনি যেটা বললেন যে এই যে বাচ্চারা যে পড়াশোনা করছে তাদের একটা জায়গায় কাজের ক্ষেত্র তৈরি করবার জন্য আমাদের পরিকল্পনা হচ্ছে ঢাকা স্পেস সেন্টার নামে একটা স্পেস কমপ্লেক্স রাখা, যেখানে একটা ইনস্টিটিউট থাকবে, অ্যাস্ট্রোনমি ইনস্টিটিউট থাকবে, যেখানে যারা স্পেশালিস্ট আছেন ওনারা এসে কোর্স করাবেন, এবং এখানে যেটা হচ্ছে অবজারভেটরি থাকবে, প্ল্যানেটোরিয়াম থাকবে, ওয়ার্কশপ থাকবে, অনেক কিছু মিলে, যাতে করে যে কেউ এখানে পড়াশোনা করতে চাইলে আগ্রহী হলে এখানে যেন আসতে পারে। ইট সাউন্ডস লাইক আ হিউজ ইনভেস্টমেন্ট। যদি আমি সিইও কে কিছু জিজ্ঞেস করি যে এরকম কি হওয়া পসিবল কিনা আদৌ প্রাইভেটলি? অবশ্যই সম্ভব। এখন এটার জন্য মিলন ভাইদের মতো মানে লোকদের আরও অ্যাপ্রোচ করতে হবে আমাদের, বাট চাইলে যে পারবেন না এটা কিন্তু ঠিক না। আমাদের দেশের যথেষ্ট ইন্টারেস্টেড লোকও আছে যারা এই ব্যাপারে মানে ওনারা আগ্রহ রাখেন, এবং আমরা তো আশা করি আমরা দেখে যেতে পারবো। হ্যাঁ, এবং আমি এখানে আশাবাদী হলো বাংলাদেশে এমন প্রতিষ্ঠান কিন্তু দুইটা খুব আমরা তাদেরকে অনুসরণ করতে পারি। একটা হচ্ছে বিশ্ব সাহিত্য কেন্দ্র, আরেকটা হচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘর। এই দুইটা প্রতিষ্ঠানই কিন্তু মানুষের সহযোগিতাতে কিন্তু দাঁড়িয়েছে। হ্যাঁ, তা ঠিক, ঠিক আছে। এখন আমরা যদি এই তাদের মতো করে বাস্তবায়ন করতে না পারি, সেটা হবে আমাদের ব্যর্থতা। আপনার তো অনেক লম্বা জার্নি স্যার এই পথে যদি বলি, এবং মহাকাশে আপনার গবেষণা সবকিছু মিলিয়ে আপনি কেমন দেখছেন আসলে? হোয়াট ইজ দ্য এভলিউশন অফ দিস? মানে কিউরিয়াস পিপল আর দেয়ার, যে যারা আসলে অনেক বেশি কিউরিয়াস, বাট তাদের নিয়ে আসলে এই পথযাত্রাটা কেমন ছিল এই পর্যন্ত? যে ভালো? নিশ্চয়ই খুবই ভালো। এবং যেটা হচ্ছে যে এখন যে মানুষরা আছেন, আগের যে মানুষরা আছেন, সবাই তো সমাজেরই বসবাস করা মানুষ, এবং সমাজের সবকিছুই তো তাদের ভেতরে প্রতিফলিত হবে। ফলে যেটা হচ্ছে যে আগে যেটা ছিলেন যে ডক্টর জামিলুর রহমান চৌধুরী, ডক্টর আলী আসগর, ডক্টর এয়ার খান, আব্দুল্লাহ আল মতিন, শরফুদ্দিন, এমন অনেক নাম বলতে পারবো, ডক্টর জামাল নজরুল ইসলাম, যারা এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে দারুণ রকম ওনারাই উৎসাহিত করতেন যে কাজ করো কাজ করো। এখন কিন্তু আমাদের যেটা করতে হয় উল্টা, বিভিন্ন শিক্ষকদেরকে বলতে হয় আসেন কাজ করি, আসেন। কেন? বয়সটাও একটা ব্যাপার আছে, আবার যেটা হচ্ছে যে মানসিকতাও একটা ব্যাপার আছে, সবকিছু মিলেই। কারণ এখন আগের মতো সেই ফ্রি সময়টা কিন্তু সবার নেই, প্রত্যেকেই কোনো না কোনো কাজের সাথে যুক্ত আছে। হ্যাঁ, একদম একাধিক তো অবশ্যই। ফলে আমরা সেই রকম আশা করাটাও ঠিক না, কিন্তু আবার যেটা হচ্ছে যে বিজ্ঞান মনস্কতাটার জায়গার থেকে কিন্তু এখন আগ্রহটা অনেক বেড়েছে। এখন আর কেউ বলে না যে সূর্যগ্রহণ হলে ভাত খেও না, সূর্যগ্রহণ হলে দেখতে যেও না, পানি খেও না। এই কথা কিন্তু এখন কেউ বলে না, বলবে না, কখনোই বলবে না এখন আর। ভবিষ্যতে হয়তো আবার বলতে পারে, কিন্তু আমি বলছি যে বর্তমানে কেউ বলে না ওইরকম একটা পরিস্থিতি। বিজ্ঞান তো প্রতিনিয়ত নতুন কিছু আবিষ্কার করছে। একদম। আমরা আসলে অনেক কি বলবো, উই আর ইন দি এর অফ, মানে কি বলবো, নলেজ তো বলেই এখন, মানে আমি জানি না আসলে হোয়াট নট, সবকিছু তো আমরা আবিষ্কার করে ফেলছি আসলে এক এক করে। না, তারপরেও বাকি, তারপর অনেক বাকি। হ্যাঁ, অনেক বাকি। তবে আমি যেটা বলবো সেটা হলো বিশ্ববিদ্যালয়গুলো তো তাদের তো আসলে দরকার হবে যে এই অ্যাস্ট্রোনমি বিষয়টাকে তাদের পাঠ্যক্রমে যুক্ত করা, এবং আমাদের স্কুল কলেজেও যদি যুক্ত করানো যায় সেটা ভালো। আর এছাড়া আমরা অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন থেকে যেটা করছি, নিয়মিত প্রতি মাসে আমরা বিশ্ব সাহিত্য কেন্দ্রে আমরা আকাশ দেখাচ্ছি। বিশ্ব সাহিত্য কেন্দ্রের সহযোগিতাতে এটা আমরা করছি, এবং এটার জন্য আমরা কোনো টাকা পয়সা নিচ্ছি না, সবার জন্য উন্মুক্ত। যেমন আগামী 2 তারিখ, আগস্টের 2 তারিখে কিন্তু আমরা ওখানে আকাশ দেখাবার একটা ক্যাম্প আমাদের হবে সন্ধ্যার থেকে, যদি আকাশ মেঘমুক্ত থাকে। এবং একই সঙ্গে আলিয়ান্স ফ্রান্সেস ধানমন্ডিতে তাদের ক্যাম্পাসেও কিন্তু আমরা প্রতি মাসে একটা করে প্রোগ্রাম করে থাকি অ্যাস্ট্রোনমি বিষয়ে। এবং আমাদের লক্ষ্য হচ্ছে যে কোনো মূল্যেই হোক আমাদের স্কুল এবং কলেজের ছেলে মেয়েদের ভেতরে বিজ্ঞানকে, অ্যাস্ট্রোনমি বিষয়টাকে, মহাকাশকে তাদের কাছে নিয়ে যাওয়া, যাতে তারা এই বিষয়গুলো নিয়ে ভাবতে পারে, চিন্তা করতে পারে, আগ্রহী হয়। আমরা যদি 1000, 2000, 5000 ছেলেমেয়ের মাঝে যাই, সেখান থেকে যদি 10 জন, 15 জন, 20 জনও আসে, তারা কিন্তু ভবিষ্যতে কিন্তু বাংলাদেশের জন্য কিছু নিয়ে আসতে পারবে। শুধু বাংলাদেশ না, বিজ্ঞানের জিনিসটা এমনই যে এটা আসলে, যেমন আমাদের বাংলাদেশেরই যে বিজ্ঞানী মেঘনাথ সাহা, উনি বাংলাদেশের কালিয়াকুড়ে ওনার জন্ম, আগাজীপুরের কালিয়াকুড়ে। এখন কিন্তু অ্যাস্ট্রোফিজিক্সের প্রথম দিককার মানুষদের কথা বলতে হলে মেঘনাথ সাহার নাম বলতেই হবে, ওনার যে থার্মাল আয়নাইজেশন থিওরি, ওইটার কারণে। ঠিক একইভাবে আমাদের এখনকার ছেলেমেয়েরাও যে ওইরকম হবে না তা কিন্তু আমরা বলতে পারি না। ফলে আমাদের লক্ষ্য হচ্ছে সবার ভেতরে মাঝে বিষয়টাকে নিয়ে যাওয়া, এবং সেইখান থেকে
কেউ না কেউ ওরকম ভবিষ্যতে বের হয়ে আসবে। রাইট রাইট। এবং আমরা একটু মহাকাশ বার্তা নিয়ে কথা বলতে চাই। জি জি। 37 বছর ধরে যিনি যে এক্সিস্ট করছে আসলে একটি ইস্যু এবারও বেরিয়েছে, এটি সম্পর্কে স্যার আপনাকে বলতে বলবো। আচ্ছা, এটা হলো আমাদের 61তম সংখ্যা। জি, 61তম, ওকে। 61তম সংখ্যা। এবং যেটা হচ্ছে মহাকাশ বার্তাটা আমরা তো প্রথমে বের করলাম 88 সালে, এবং তারপরে যেটা হলো যে বন্ধুরা মিলেই কিন্তু এখনো এটার কিন্তু বন্ধুরা মিলেই এটা আমরা বের করছি। হ্যাঁ বলেছেন আপনি। মানে এটার কোনো যে অলিম্পিয়াডে যেমন আমরা অ্যাপেক্সকে পাচ্ছি, একটা বড় প্রতিষ্ঠান, কিন্তু এই মহাকাশ বার্তার ক্ষেত্রে আমাদের বন্ধু জিকরুল হাসান শাওন, তারপর এদিকে পারভেজ, তারপরে রিপন, তারপর কামাল ভাই, এমন যারা আছেন, তারপরে প্রথম আলোর মতি ভাইও আমাদের প্রথম আলোর জন্য মানে মহাকাশ বার্তার জন্য আর্থিক সহযোগিতাটা করে থাকেন। হ্যাঁ, মানে এই কারণে কিন্তু এটা নিয়মিত আবার করতে পারি না, এই কারণে যে এই বিষয় লিখতে পারার মানুষ একটু কম আছে। আবার যারা আছে এটা তো আছে, আবার আরেকটা জিনিস হলো যে সবগুলো একসঙ্গে করে মানসম্পন্ন না হলে পত্রিকাটা কেউ মানের বিকল্প নাই আসলে এই বিষয়ে, সত্যি কথা মানের বিকল্প নাই। মিসইনফরমেশন দেওয়ার কোনো এবং আমাদের এই সাইজটা করবার কারণই হচ্ছে আপনি কখনোই পুরনো বইয়ের দোকানে মহাকাশ বার্তাকে পাবেন না, কারণ এটা যারা কেনেন তারা প্রত্যেকে তার বুক সেলফে রেখে দেন। এবং এটা একটা সংখ্যা একজন কিনলে অন্তত 8-10 জন একটা পত্রিকাটা পড়ে। রাইট, জি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর অল দি ইনিশিয়েটিভস, এবং এবারের এপেক্স অলিম্পিয়াডের জন্য সেটির জন্য অনেক অনেক শুভকামনা রইল। দর্শকরা নিশ্চয়ই সবাই শুনেছেন এবং জেনেছেন কিভাবে করতে হবে রেজিস্ট্রেশন, এবং যারা কুমিল্লা এবং রংপুরে রয়েছেন তারা এখনো সুযোগ আছে, এবং বাকি সবার আসলে শেষ হয়ে গেছে এই বছরের মতো। শাহাব আলম, আপনাকে ধন্যবাদ টু বি অ্যাসোসিয়েটেড উইথ দিস ইভেন্ট। এবং স্যার আপনাকে তো ধন্যবাদ জানাতেই হবে, প্রত্যেকবার আড্ডায় আসলে অনেক কিছু জানার সুযোগ হয় আপনার কাছ থেকে। প্রিয় দর্শক, শেষটায় ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে যে আমাদের মাঝ থেকে আমাদের শ্রদ্ধেয় ভাস্কর হামিদুজ্জামান খান এবং আমাদের শিক্ষক, তিনি আসলে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয়, আমাদের মাঝ থেকে তিনি চলে গেছেন, তার আত্মার মাগফিরাত কামনা করছি শেষটায়। তিনি যেখানেই থাকবেন ভালো থাকবেন সেই প্রত্যাশা। আমরা আজকের আয়োজন শেষ করবো এখানেই। আপনারা সবাই ভালো থাকবেন এবং বি কিউরিয়াস to look up in the sky. Thank you very much.